প্রিয় দর্শক, আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের রাজনীতি, আমেরিকার রাজনীতি নিয়ে কথা বলি। আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় নির্বাচন, বহুল আলোচিত, বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচনের সময় এক মাসেরও কম রয়েছে। সবার প্রত্যাশা, সবার ইচ্ছা কি হচ্ছে, কি হতে যাচ্ছে এই নির্বাচনে, এইসব নিয়ে আমরা যুক্তরাষ্ট্র প্রবাসী যারা রয়েছে সবাই উদ্বিগ্ন রয়েছে, উৎকণ্ঠিত রয়েছে, অনেকে জানতে আগ্রহী এই বিষয় নিয়ে। তাই আজ কথা বলবো। আর কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় মানুষ, রাজনৈতিক বিশ্লেষক মনিরুল ইসলামকে। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, আপনার যেটা বলছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত আলোচিত একটা নির্বাচন, এত ভয়, এত উৎকণ্ঠা নির্বাচন আপনি কখনো দেখেছেন কিনা? কি হতে যাচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে সবকিছু মিলিয়ে? ধন্যবাদ। ইলেকশন ব্যাপারটাই এমন, উৎকণ্ঠা উদ্বেগ থাকবে, যেমন কারণও আছে। কারণ অনেক প্রার্থী থাকে, বিভিন্ন দল থাকে, দলের পক্ষের থেকে নমিনেশন দেওয়া প্রার্থী থাকে। যেমন কিছু কিছু ক্ষেত্রে অনভিজ্ঞতাও কাজ করে এখানে, যেটা টেনশনকে আরও বাড়িয়ে দেয়। যেমন কিছু কিছু ক্যান্ডিডেট আছে, তারা জানে যে তারা কোয়ালিফাইড হবে না, বিভিন্ন কারণও আছে। কেউ আছে দ্বৈত নাগরিক, তারাও অংশ নিয়েছে, হয়তো তাদের দেশের আইনের ব্যাপারে এত জানা নেই। যে আরপিও, ইলেকশন কমিশনের যে আরপিও আছে, তাতে উল্লেখ করাই আছে কোনো দ্বৈত নাগরিক এতে অংশ নিতে পারবে না, এমপি ইলেকশনে স্পেশালি। কিন্তু অনেকের হয়তো ইলেকশনের আগে তাদের লয়ারদের সাথে যদি একটু ডিসকাস করে নেয়, তাহলে এই বিষয়টা সহজ সমাধান আসে। কিন্তু অনেকে দেখা গেল এবারও প্রায় 27-28 জন ক্যান্ডিডেট আছে, তারা দ্বৈত নাগরিক। আবার আছে যেমন ঋণ খেলাপি, অনেকে জানে তারা ঋণ খেলাপি, তারপরেও নমিনেশন নিয়েছে। এটা পার্টিরও কিছুটা দোষ আছে, কারণ যে পার্টির থেকে নিবে তাদেরও তো প্রাথমিক একটা স্টাডি প্রয়োজন আছে ক্যান্ডিডেট সম্বন্ধে, সে দ্বৈত নাগরিক কিনা। যেহেতু আইন আছে দেশের, সে দ্বৈত নাগরিক হলে একটা ঝামেলা হবে, অবশ্যই এটা তো পার্টির জানা উচিত। আবার যারা ঋণ খেলাপি, পার্টির জানা উচিত যে কোন ব্যক্তিটা ঋণ খেলাপি। এই বিষয়গুলি যদি না থাকে তাহলে কিন্তু এই ঝামেলাগুলিও আসে না। এই যে এখন যে অস্থিরতা, এই অস্থিরতার মূলে কিন্তু এই দুইটাই কারণ, আর কোনো কারণ নেই। এক হলো ব্যাংক্রাপসি বা ঋণ খেলাপি যারা, তারা নমিনেশন সাবমিট করছে। এখন প্রত্যেকটা দলেরই, প্রত্যেকটা ক্যান্ডিডেটেরই অপোজিশন আছে প্রত্যেকটা সিটে। এক একটা সিটে হয়তো একাধিক 2 থেকে 5 জন করে ক্যান্ডিডেট আছে, কিছু কিছু জায়গায় এর চেয়েও বেশি। প্রত্যেকটা ক্যান্ডিডেট চাইবে অন্যের দোষ ত্রুটি বের করে নিজের অবস্থানটাকে স্থিতিশীল করা। কাজে কেউ যদি মনে করে কেউ তার বিরুদ্ধে যাবে না, এটা তো ভুল। ইলেকশন এমন একটা জিনিস, এখানে কেউ যদি কোনো দিন মনে করে যে নিজের ভুল ত্রুটি আমি ধরতে পারতেছি না, সেই ইলেকশনে যাক, তার ভুল ত্রুটি মানুষই ধরায় দিবে। একদম। কাজে এই যে অস্থিরতা, এই অস্থিরতার মূলে কিন্তু অন্য কারণ খুবই ক্ষীণ, কিন্তু এই কারণগুলির কারণে এই অস্থিরতাটা বাড়ছে। তারপরে এই যে দেখেন, ছোট ছোট দলগুলি যেমন বড় দলের সাথে মিশে রাজনীতি করবে, ইলেকশন করবে, এখানে বড় দলগুলিরও তো ক্যান্ডিডেট আছে ওই সমস্ত সিটে, আছে না? দেখেন, এই নতুন লোক নতুন এলাকায় এসে জাস্ট কোনো পার্টিতে যোগ দিয়েই তারা নমিনেশন পেল। আর ওই দলের যারা ডাইহার্ড কর্মী আছে, ওই সব জায়গা তো খালি নেই না। এরা এই গত 15-20 বছরে যথেষ্ট অত্যাচার সহ্য করছে, কিন্তু দেখেন তাদেরকে বাদ দিয়ে নতুন লোক এনে দিচ্ছে। এতে ওই এলাকায় ভোটারদের মধ্যে বিশাল অস্থিরতা বিরাজ করছে, হতাশা বিরাজ করছে। কারণ তাদের ক্যান্ডিডেটকে তারা যাকে চায়, এলাকার মানুষ শ্রম দিয়েছে, তাদের জন্য কাজ করেছে 20 বছর, তাদেরকে দেখে না, দেখে নতুন একজন যাকে কোনো দিন চেনে না। কাজে এলাকার ভোটারদের মধ্যে অস্থিরতা কাজ করে। আমি মনে করি এই সব কিছু মিলায়ে ইলেকশনের ময়দানে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে, এর জন্যে কোনো ব্যক্তি যে একমাত্র দোষী তা কিন্তু না, এই সব কিছু মিলেই এই অস্থিরতা, এটা আমার মনে হয়। অবশ্যই আপনি খুব সুন্দর কথা বলেছেন। একটা কথা খুবই ভালো বলেছেন যে আপনার দোষ আপনি জানেন না, বাট আপনি নির্বাচন দাঁড়ালে আপনার দোষগুলো সবাই জেনে যাবে। তখন খুব সহজে, এটা কিন্তু বাংলাদেশে প্রায় হয়, যখন কেউ নির্বাচনে দাঁড়ায় তার চরিত্র সম্পর্কে একদম পুরো সবাই ডিসক্লোজ হয়ে যায়। আরেকটা কথা আপনি যেটা বললেন যে দ্বৈত নাগরিকত্ব যারা করছে এবং ঋণ খেলাপি যারা করছে, এটা কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় হয়ে আসছে এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। ধরুন দ্বৈত নাগরিক
কেউ যদি ডেডিকেট অনেকে থাকে, যেমন আপনার আমেরিকা থাকলেও সে বা ইংল্যান্ডে থাকুক, সে দেশের জন্য তার এলাকার জন্য, নির্বাচন এলাকার জন্য অনেক পরিশ্রম করে, বিভিন্ন সময় অকেশন, ঈদ, দুর্যোগ, দুর্ভোগের সময় হেল্প পাশে থাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কিছু মানুষ শুধু মধু খাওয়ার জন্য নির্বাচনের সময় যদি শুধু যায়, তাদেরকে দেয়াটা কতটা একটা দলের উচিত? কারণ যারা একটা নেতা সারা 15 বছর ধরে আপনার দলের নেতাদের পাশে থাকলো, আরেকজন শুধু নির্বাচনের জন্য গেল, শুধু নিজের খবর টাকার ইয়েতে, সেটা কি উচিত কিনা, বা এটা এটা এই ব্যবস্থা কি চেঞ্জ করা উচিত কিনা? ধন্যবাদ। আমি যেটা মনে করি, বিদেশিদের মধ্যে আমিও তো একজন, যেখানে আমি আপনি বিভিন্ন সময় দেশে যান। সেটাই, আমি বিভিন্ন সময় দেশে প্রায় বছরে প্রায় 3-4 বার আমি দেশে যাই। পাশে থাকেন আপনার নেতা কর্মীদের? আমি আছে এলাকায় লোক, আমরা যে দলের অন্তর্ভুক্ত এখনো বলি না, আমি টকশোতে হয়তো এত বলার দরকারও হয় না, আমি তো কোনো না কোনো দলের একজন অনুসারী। অবশ্যই মানুষ আমাকে চেনে, আমি এলাকার মানুষকে চিনি। হয়তো দেশে আমরা বিদেশে যতই থাকি, যার যার জন্মস্থান, যার তার এলাকায় গেলে তা আমাদের কিন্তু একটা মায়া থাকে মানুষের জন্য, গেলেই আমাদের প্রতিবেশীরা আসে, এটা থাকে, সব সময় আছে। সেটা আমার ক্ষেত্রে যেমন, অন্য একজন প্রবাসী যারা আছে আমরা বাংলাদেশি, তার ক্ষেত্রেও একই। তারা সব সময় যায়, এই শীত গ্রীষ্ম যেখানেই বলেন, ঈদ বলেন, রমজান মাস বলেন, তাদের একটা কন্ট্রিবিউশন এলাকায় থাকে, এটা আমি অস্বীকার করব না। নেতা কর্মীরা আপনাদের পছন্দ করে? হ্যাঁ, সেটাই। ওই কর্মীরা যারা আছে, নেতারা পছন্দ না করলেও কর্মীরা পছন্দ করে। সব নেতা না, কিছু নেতা আপনারা আছে যারা, ভোটার যারা আছে তারা পছন্দ করে, এলাকার মানুষ যারা আছে। আমরা তো মিক্স নেবারহুডে বসবাস করি, বাংলাদেশ সব এলাকায় একটা মিক্স নেবারহুড। এখানে কেউ বলতে পারবে না যে আমার প্রতিবেশী আমার মতোই হবে, আমার প্রতিবেশী আমার দলেরই হবে, এমন কোনো কথা নেই। যে দলেই থাকুক, আমরা মিলেমিশে সমাজে থাকি। কিন্তু আমরা যখন প্রবাসীরা দেশে যাই, তখন কিন্তু এলাকার সর্বস্তরের মানুষই আমাদের কাছে আসে। এই জন্যে দেখেন, এটা আমাদের জন্য একটা দুঃখজনক বিষয়। অনেকেই প্রবাসীদেরকে ভালোবাসে। আমার মনে হয় কি জানেন, এই ভালোবাসাটা শুধু রেমিটেন্স ভিত্তিক। আমরা যদি রেমিটেন্স না পাঠাইতাম, দেশের মানুষ, নেতারা আমাদের কথা বলতো না কখনো, সুযোগ দিতে চায় না। আর দেখেন, আমাদেরকে এত ভালোবাসে কারণ রেমিটেন্স পাঠাই আমরা। হ্যাঁ, এটা এই জন্য খুব ভালোবাসে। কিন্তু এই যে প্রবাসীরা যাদের সামর্থ্য আছে, যাদের যোগ্যতা আছে দেশের ইলেকশনে পার্টিসিপেট করার জন্য, দেখেন এই বিষয় নিয়ে, এই যে সামান্য একটা বিষয় যে দ্বৈত নাগরিক হলে তাদেরকে আর দেশে অন্ততপক্ষে এমপি ইলেকশনে জায়গা দেওয়া হবে না, ডিসকোয়ালিফাইড করে রেখেছে। এটা খুব জঘন্য কাজ। কারণ আমরা অনেক কিছুই করি, আমরা তো দেশের খবর না নিলেও পারি, কিন্তু ওই যে আমাদের আন্তরিকতা, আমাদের টান, হৃদয়ের টান, এর জন্য তো আমরা যাই, আমরা ভালোবাসি, যাইতে চাই। যার যতটুক সামর্থ্য আছে সে ততটুক ব্যবহার করে অনেক কিছু করে। কেউ স্কুল করে, কেউ মাদ্রাসা করে, কেউ কলেজ করে, কেউ সেবামূলক কোনো প্রতিষ্ঠান করে। এমন মানুষের কিন্তু অভাব নাই। আমরা বাড়ি ঘর করি, ব্যবসা প্রতিষ্ঠান কিনি, এরা তো করি আমরা কিছু। আর রেমিটেন্স পাঠিয়ে আমরা অবদান রাখি দেশের অর্থনীতিতে, নানাভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করছি। কিন্তু দেখেন, এই ইলেকশনের সময় আসলেই শুধু বলবে যে এই দ্বৈত নাগরিক যারা বিদেশে আছে তারা ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। আরে ভাই, আগে বলেন না কেন যে যারা দ্বৈত নাগরিক তাদের থেকে রেমিটেন্স নেওয়া হবে না? সেটা বলবে না, সেটা বলবে না। সবাই তখন আমাদেরকে এত ভালোবাসে যে আমরা আপ্লুত হয়ে যাই। কিন্তু এই ইলেকশনের ক্ষেত্রে গেলে এই দ্বৈত মনোভাব কেন? দ্বৈত নাগরিকের জন্য যে দ্বৈত মনোভাব, এটা না থাকলে ভালো হতো। অবশ্যই। আমি আপনাকে আর একটা বিষয় বলি, দেখেন মাঝে মাঝে এ নিয়ে কথা বলে, যেমন আন্দালিব রহমান পার্থ, সে দেশে এবং বিদেশে একজন পপুলার ব্যক্তি। রাজনীতিবিদ হিসাবে সে কত পপুলার সেটা আমরা বলবো না, কিন্তু ব্যক্তি হিসাবে কিন্তু পপুলার। মাঝে মাঝে তিনিও স্লোগান দেন এই বিষয়ে যে প্রবাসে যারা আছে দ্বৈত নাগরিক তাদেরকে ইলেকশন করতে দেওয়া উচিত। কিন্তু খেয়াল করবেন, উনিও কিন্তু কোনোদিন আদালতে যায় না এই বিষয় নিয়ে। তিনি নিজেও একজন ব্যারিস্টার। তার উচিত ছিল বিদেশিদের এই দাবিটা নিয়ে, যারা দ্বৈত নাগরিক তাদের এই দাবিটা নিয়ে আদালতে যাওয়া উচিত। কিন্তু কথা ঠিকই বলবে, এই যে আমার মতো আমি আপনার সামনে কথা বলছি, এইভাবেই কথা বলবে, কিন্তু আদালতে গিয়ে এর সপক্ষে
কোনো স্টেপ সে নিবে না, না। ন্যায়ও নাই। না না, প্রবাসীরা ভালো ততক্ষণ যতক্ষণ আপনি দিবেন, সেটাই। যতক্ষণ আপনি রেমিটেন্স পাবেন ভালো। না, এটা দুঃখজনক। আপনি যতক্ষণ এখান থেকে পাঠাবেন দিবেন, ওরা ভালো, বাট যখন কিছু পেতে যাবেন ওদের কাছ থেকে, যে আমি চাই কিছু, তখনই আপনার খারাপ, তখনই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হবে। এটা খুব দুঃখজনক। ভালো একটা কথা বলেছেন। আচ্ছা, এই অধিকারটা কি প্রবাসী যারা আছে তাদের থাকা উচিত না? অবশ্যই। আপনি বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাচ্ছেন প্রতি মাসে, আপনি একটা জিনিস চাইতেই পারেন, আপনার জীবন, আপনার কষ্টের পয়সা, বিদেশে আপনার মা, মাটি, আত্মীয় স্বজন সব ছেড়ে এখানে থাকছেন, এখানে কষ্ট করে টাকা আর্ন করছেন। সেক্ষেত্রে তা প্রত্যেকের একটা অধিকার থাকে যে আমি কিছু পেতে চাই আমার দেশ থেকে, দেশের জন্য আমি এত কিছু করছি। এটা তো অন্যায় না। এটা ওকে, অন্যায় হওয়া উচিত। আমি এবার একটু নির্বাচন নিয়ে বলি। সেটা হচ্ছে অ্যালায়েন্স যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন সময় এই নিজেরা যৌথভাবে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করে। এর আগে জামায়াতের সাথে সর্বশেষ নির্বাচনে জামায়াত বিএনপি ছিল, এবং এর আগে তারা ক্ষমতায় গিয়েছিল 2001 সালের নির্বাচনে। এবার হচ্ছে তারা আলাদা হয়ে গেছে, এবং পুরো আওয়ামী লীগ বিএনপি যেমন শত্রু, এখন জামায়াত বিএনপি যেমন শত্রু। জামায়াতের সাথে মাঝখানে চরমনায়ের আমরা একটা অ্যালায়েন্সের কথা শুনেছি, সেটাও এখন ছিন্ন ভিন্ন। সবকিছু মিলে একটা ভিন্ন পরিস্থিতি। আওয়ামী লীগ নেই, একটু টাফ পজিশন কিনা, ভোটাররা কি দ্বিধা বিভক্ত কিনা, কি মনে হচ্ছে আপনার কাছে? না, ভোটাররা তো সবসময় বিভক্ত, কারণ বিভক্ত না হলে তো রাজতন্ত্র হয়ে যেত। একদম। কারণ এখানে বহু দল, 50টার উপরে রেজিস্টার্ড দলই আছে বাংলাদেশের মধ্যে। তার মধ্যে এই 4-5টা দল পপুলার, যেমন 3টা দল তো সবসময় রাষ্ট্র শাসন করেছে। হ্যাঁ। যেমন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরা এই 3টা দল তো সবসময় রাষ্ট্র ক্ষমতাই ছিল এবং দীর্ঘকাল ছিল। কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর এইভাবে দেশ শাসন করেছে। কাজে ভোটারদের মধ্যে বিভক্তি তো আছেই, থাকবেই এটা। এখন যেটা নতুন সিমটম, সেটা হলো জামাতের এককভাবে আগমন এই ভোটের ময়দানে। এর আগে তো এককভাবে তারা কখনো নির্বাচন করে নাই। মানুষের করেছিল একবার, ভালো করেন, 3টা আসন পেয়েছে। সেটাই, এটা তো না করার মতোই। তো তবে জামাতের ক্ষেত্রেও অবস্থার পরিবর্তন হয়েছে, কোনো সন্দেহ নাই। তাদের ভোট ব্যাংক বেড়েছে দেশের মধ্যে, এবং এই যে ভোট আর বেড়েছে জামাতের জন্য, এর জন্য দায়ীও কিন্তু এই দলগুলি যারা ক্ষমতায় ছিল, এরাই দায়ী। কারণ কেন সবাই বলে যে আমরা একে ভোট দেব না, একে দেখেছি ওকে দেখব এবার, কেন বলে? কারণ খুশি না মানুষ, একদম খুশি না। এবং মানুষের এই যে আন্তরিকতা, এই যে মনের অবস্থা, যে আমরা খুশি না তাদের প্রতি, এই জন্যে তারা নতুন কিছু দেখতে চায়। তার অর্থ এই না যে আমি বলবো অন্যরা খুব খারাপ করলো, তা কিন্তু না। এবার দেখেন মানুষের মধ্যে যে বিভাজন, সেই বিভাজনটা আছে কারণ জামাতি ইসলাম আরও কয়েকটি দল মিলে একটা মোর্চা করেছে তারা। যেমন বিএনপিও একটা মোর্চা করেছে ছোটোখাটো কয়েকটা দল নিয়ে। এখন বিএনপি যে ছাড় দিছে তার সংখ্যা খুবই নগণ্য, খুবই সামান্য, 10-12টা সিটে তারা ছাড় দিছে, আর বাদ বাকি তো নিজেরাই করছে। সেই হিসাবে জামাতে ইসলাম এদের ছাড়টা কিন্তু অনেক বড়, বিশাল ছাড় দিয়েছে। এখন আমার বুঝতে হবে যে এত বড় ছাড় তারা কেন দিল। এই জন্যই দিল তাদের দুর্বলতাটাও বেশি। এককভাবে তাদের নির্বাচনের খুব ভালো অভিজ্ঞতা নেই। এবার তারা একটা এক্সপেকটেশনের মধ্যে আছে। কিন্তু আমার যেটা মনে হয় যে মানুষের মধ্যে যে বিভাজন, এই বিভাজন এই 2টা দলে কেন আসলো? দেখেন, আওয়ামী লীগ আর বিএনপি এরাই ছিল ভোটের ময়দানে সব সময়, একে অপরের নার্ভ জানতো যে আওয়ামী লীগ কোন প্রেক্ষিতে, কোন অবস্থায়, কি হাতিয়ার নিয়ে আসতেছে ভোটের মাঠে। ঠিক আওয়ামী লীগের নেতা কর্মীরা এরাও জানতো যে বিএনপির কি যোগ্যতা আছে, তারা কি নিয়ে মাঠে আসতে পারে। এরা কিন্তু একে অপরের সম্বন্ধে জানে। কিন্তু আনএক্সপেক্টেড যেটা, সেটা হলো জামাতের বিষয়ে কি বলবো, এটা বললেও আমার কোনো ক্ষতি নেই, না বললেও ক্ষতি নেই, কিন্তু এরা একটা আদর্শভিত্তিক দল, এদের কিন্তু সততা আছে। এর আগেও দেখবেন দুইজন না তিনজন বিএনপির সাথে তাদের মিনিস্টার, 3টে মিনিস্টার ছিল, তাদের মধ্যে কোনো অসততা দেখা গেছে তা কিন্তু না। দুর্নীতি প্রমাণ শেখ হাসিনার মতো মানুষও খুঁজে পায় নাই। তার অ্যাডমিনিস্ট্রেশন অনেক চেষ্টা করেছে, কিন্তু দুর্নীতির কোনো অভিযোগ দিতে পারে নাই। এই একটা জিনিস আছে, বোঝা যায় যে তাদের মধ্যে সততা আছে।
কিন্তু এই সততা নিয়ে বাংলার 17 কোটি মানুষের কাছে গেলে কি আবেদন তারা পাবে এবার আমরা বুঝতে পারবো সেটা। ইলেকশন খুব দূরে নেই, মাত্রই কয়েকটা দিন আছে, এর মধ্যেই বোঝা যাবে। আর এই যে আরেকটা কথা বলতেছিলেন যে যেমন চরমোনাইয়ের যে দলটা বাংলাদেশ কি যেন ওইটা খেলাফত, হ্যাঁ চরমোনাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। আচ্ছা, ওরা যে হইছে এদেরও তো এককভাবে নির্বাচন করার অভিজ্ঞতা নাই, একদম নাই। এরাও চেয়েছিল যে ইসলাম ভিত্তিক দলগুলি একত্রিত হোক, কিন্তু হয়তো আমার যেটা জানা যে তারা যে পরিমাণ সিট তাদের প্রয়োজন তারা দাবি করেছে সেইটা দেওয়ার মতো হয়তো পরিস্থিতি জামাতে ইসলামের পক্ষ থেকে ছিল না। ওই পরিমাণ শেয়ার করলে অন্যান্য দলগুলিকে দেওয়ার মতো তাদের কিছু থাকে না। হয়তো বড় একটা পোর্শন দিতে চেয়েছে, কিন্তু তারা যেটা চায় সেটা হয়তো সম্ভব হয় নাই। দেখা যাক কি হয়। ইসলাম ভিত্তিক দল তাদেরই স্লোগান ছিল, এই যে কি বলবো ওনার নাম বোধহয় ফজলুল করিম, পীর সাহেব যে, তো এরা পীর সাহেব এদের একটা গ্রহণযোগ্যতা নির্দিষ্ট একটা এলাকায় আছে, হ্যাঁ বরিশাল ভিত্তিক একটা জায়গায় আছে, সারা দেশে কিছু না কিছু আছে, ওই এলাকাটা বড়। তো এখন তাদের যে চাওয়া পাওয়া ছিল আর এখন তারা যে রিজন দেখিয়ে জামাতের থেকে সরে গেল এর সাথে খুব একটা মিল দেখছি না। আসলে ওই যে বলতো যে আমরা ইসলাম ভিত্তিক যে দলগুলি আছি এরা একই বাক্সে ভোট চাইবো, একই কথা বলবো, কিন্তু এখন দেখা গেল যে না, সব কিছুর মূলে সিটের শেয়ারটাই বড়, স্বার্থটাই বড়। কাজেই যেহেতু সিট সংখ্যায় মেলে নাই, তারা দূরে সরে গেছে। রাজনীতিটা এমনই, আদর্শ বলতে তেমন কিছু কাজ করে না, এটা স্বার্থটাই বড়। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আচ্ছা, জামাত ইসলামের কথা বললেন, জামাত ইসলাম দুজন মিনিস্টার ছিল, তারা যদি, আমি জানি না বাংলাদেশের মানুষ কোনভাবে দিবে, আপনি বলছেন তারা গোছানো, তারা যদি রাষ্ট্র ক্ষমতা যায় এই মুহূর্তে দল চালানোর জন্য তারা ক্যাপাবল কিনা, আপনার কাছে কি মনে হয়? না, তারা খুবই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, যাদেরকে আমি সামনে দেখছি আর কি, সবাই হাইলি এডুকেটেড। এখন হয় কি, অনেকে হয়তো বলতে পারে যে এরা প্রাইম মিনিস্টার হওয়ার যোগ্যতা অর্জন করেছে কিনা, কেউ ফাইন্যান্স মিনিস্টার হওয়ার যোগ্যতা অর্জন করেছে কিনা, কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর যোগ্যতা অর্জন করেছে কিনা। এগুলি শোনেন, আমি আপনি কেউই কোনো যোগ্য ব্যক্তি না, কিন্তু দায়িত্ব না পাওয়া পর্যন্ত। দায়িত্ব পেলে দেখা যাবে যে এরা যোগ্য ছিল কিনা, যোগ্য আছে কিনা এখন সেটা। তা মানুষ পড়াশোনা কেন করে? এই জন্যই করে যে নিজেকে প্রুভ করার জন্যে, নিজের যোগ্যতা নিজের অভিজ্ঞতা পরে হবে, কিন্তু আগে শিক্ষাটা তো মানুষের একটা যোগ্যতা, শিক্ষা তো তাদের মধ্যে আছে। এবং কিছু কিছু মানুষ আছে যারা একদম বেকার মানুষ না, এরা কোনো না কোনো ক্ষেত্রে যারা কাজ করছে, প্রফেশনাল, কেউ ডাক্তার হসপিটালে কাজ করছে, কেউ ব্যবসা বাণিজ্য করছে, কেউ রিয়েল এস্টেট করছে, এগুলি প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, সব ধরনের মানুষ আছে তাদের মধ্যে। এবং আমার মনে হয় তাদের যে কথাবার্তা, তাতে মনে হয় যে এত অগোছালো মানুষ তারা না, তাদের শিক্ষা দীক্ষা আছে। এখন পজিশনে গেলে বোঝা যাবে তারা তাদের কতটুকু শিক্ষা দীক্ষার ক্ষেত্রে যা লার্ন করেছে সেটা কতটুকু রাষ্ট্রের ক্ষেত্রে তারা দিতে পারবে এটা। তবে ক্ষমতায় না এলে, তাদের হাতে ক্ষমতা না গেলে এটা তো বিচার করা যাবে না। এই ভ্যাকুয়ামটা নিয়ে সবাই কথা বলবে। এখন দেখেন সব দলেই তো এমন আছে, এই যে যারা এখন এমপি হলো, এমপি মনোনয়ন পেয়েছে যারা, তাদের কি সবারই কি রাষ্ট্র চালানোর যোগ্যতা আছে? একদম না, এটা তো নাই। কয়েকজন গুটি কতক লোক আছে, কিন্তু যখন একটা রাষ্ট্র আসলে কে চালায়? রাষ্ট্র কি এমপিরা চালায়? এমপিরা তো রাষ্ট্র চালায় না। বাংলাদেশের কথা মানুষ বলে যে আমলারা দেশ চালায়, আমলারাই দেশ চালায়, এটা কথা না, এইটাই সত্য। আমলারা দেশ চালাবে। এই যে 64টা জেলায় ডিসি সাহেবরা যে বসে আছেন, দেশ চালাবেন তো ওনারা। একদম। এইখানে সচিবালয়ে যারা বসে আছেন অভিজ্ঞ, তারা তো রাষ্ট্রের হিসাব নিকাশ জানে, সবকিছু তো ওদের হাতে। রাষ্ট্রের ভালো মন্দ তারা বর্ণনা করবে। একজন এমপি যে গ্রাম থেকে উঠে আসলো, সে কি রাষ্ট্র চালাবে? না, তা তো চালাবে না। সে আইনসভায় বসবে, রাষ্ট্রের কি আইন আছে, কোনটা সংশোধন করতে হবে, ওইটাই তো পারে না। এই যে যারা আসলো ওরা তো ওইটাই পারে না,
কারণ বেশিরভাগ লোকই দেখা যায় যে ঋণ খেলাপি, কেউ হয়তো টাকা পয়সা মেরেছে, কেউ অন্যায়কারী, কেউ চাঁদাবাজি করে আসছে। তার দ্বারা সংসদ কি উপকার পাবে, একদম ভালো দেশের মানুষ কি উপকার পাবে? কাজেই ওইটা ঠিক কথা না। রাষ্ট্র চালাবে আমলারা, তাদের জন্য সুসংগঠিত আইন যদি থাকে যে কিভাবে তারা দেশ চালাবে। এমপি থেকে যারা মন্ত্রী হবে, ইম্পর্টেন্ট হলো ওই মন্ত্রীটার মধ্যে সততা আছে কিনা। তার মধ্যে যদি সততা থাকে, আমলারা সঠিকভাবে সাহায্য করবে তাকে। আর যদি এসে দেখে যে যে মন্ত্রী হয়ে এসেছে তারই টাকার প্রতি লোভ, তারই সম্পদের প্রতি লোভ, এই চান্সটা ওরা নিবে, কারণ ওরা সমাজের সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি। একদম এমপি এত বিচক্ষণ না, একজন মন্ত্রী হয়ে যে ওইখানে বসবে এত বিচক্ষণ না, তার এত অভিজ্ঞতা নাই। কিন্তু ডিপেন্ড করে ওই এমপি কিংবা মন্ত্রী যে আসলো তার খাসলতের উপরে ডিপেন্ড করে যে রাষ্ট্র কিভাবে চলবে। খুবই ভালো একটা শব্দ বলছেন। সে যদি আসলে এই কথাটা সবাই বোঝে, এই জন্যই বললাম না, ঠিক আছে, যে খাসলতটা কেমন তার যদি খাই খাসলত হয়, তাইলে এরা তাকে ভূত বানাবে, তাকে ছাগল বানায় চালাবে। ওই মিনিস্ট্রিটা শেষ, ওই মিনিস্ট্রিটা শেষ। এবং ওই মিনিস্ট্রিতে যারা আছে, সচিব থাকবে, আরো অনেক ধরনের কর্মকর্তারা থাকে, তারা একে পাগল বানিয়ে দেবে। তার সে কিছু থাকবে না, চেয়ারে এসে বসবে, চা খাবে, কফি খাবে, তাওয়াল থাকবে পিছনে ঝুলানো। এই যে মানে কি কনভেনশনাল একটা চেহারা আমরা দেখে আসছি, ট্র্যাডিশন, এইটাই থাকবে। এখন আপনি যেটা বললেন যে জামাত শিবিরের মধ্যে ওই যোগ্যতা সম্পন্ন লোক আছে কিনা, লোক আছে, ওদের যেহেতু সততা আছে, ওরা যদি মন্ত্রিত্ব নিয়ে ওখানে বসে, আমলারাও দুর্নীতি করতে সাহস পাবে না, দেশটা ভালো চলবে। বিএনপি যদি ক্ষমতায় আসে, তাদের মধ্যে সততার ভিত্তিতে যে লোকটা ভালো, তাকে যদি মন্ত্রণালয় দেওয়া হয় এবং এর সুপারভিশনে যে থাকবে প্রাইম মিনিস্টার, সে যদি সঠিকভাবে নির্দেশনা দেয় এবং এগুলি ওয়াচ করে, ওয়াচডগ হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রাইম মিনিস্টার হলাম, আমি যদি নানান যন্ত্রণায় মানে ভুগতে থাকি, তাহলে মন্ত্রীরা কি করবে এটা কন্ট্রোল করার শক্তি আমার থাকবে না। কাজেই এই 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 সুপারভিশনটা, এই কন্ট্রোলটা যে প্রাইম মিনিস্টার হবে তার হাতে কঠোরভাবে থাকতে হবে। এবং তার যে সুপারভিশনটা, তার যে টিম, এইটা যদি সঠিক সুপারভিশন করতে পারে। বাংলাদেশে শোনেন বেশিরভাগ মানুষই দুর্নীতিবাজ, এটা গল্পের কিছু না, কারো দুর্নামও আমি করতেছি না, কিন্তু বেশিরভাগ মানুষ দুর্নীতিবাজ। তা না হলে যে ব্যাংকের টাকা নিয়ে দিচ্ছে না, সে কিভাবে এমপি নমিনেশন পাইতে চায়, কিভাবে প্রত্যাশা করে আপনি বলেন? সেটাই কেন হইতে চায় সে? লজ্জাও লাগে না, নির্লজ্জ এরা। এই যে দুর্নীতিবাজ লোক, এরাই নমিনেশন পেপার তুলছে। কিভাবে? তাদের মনে বলে না যে আমি ব্যাংকের টাকা নিয়ে দেই নাই, 20 বছর হলো ব্যাংকের টাকা পরিশোধ করছি, আরো বেশি নিবে। এই উদ্দেশ্যেই তো আসছে যে এতদিন লোন পরিশোধ করতে পারি নাই, একবার এমপি হইতে পারলে যেভাবেই হোক ওই টাকা আমি পরিশোধ করব। এটাই তো এইম। এখন যে প্রাইম মিনিস্টার হবে, সে যদি এগুলি ওয়াচ করে, এই সুযোগটা না দেয়, তাহলেই দেশ বাঁচবে, দেশের জনগণ বাঁচবে। একদম সুন্দর কথা বলেছেন আপনি। আচ্ছা, আমরা অনেক কথা বলেছি, শেষ দিকে একটা কথা ঘুরে ফিরে আসতেছে যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের অন্যতম বড় দল আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হচ্ছে। এটাকে বাংলাদেশের মানুষ কিভাবে ভবিষ্যতের নতুন পরবর্তী প্রজন্ম মনে রাখবে বা কিভাবে গ্রহণ করবে, এটা কি আদৌ ভালো হচ্ছে কিনা? না, এখানে ভালো হওয়া না হওয়া কিছু যায় আসে না। এত বড় একটা দল, তাদের 20 to 25% ভোটার আছে দেশে, এর জন্য দায়ী একমাত্র শেখ হাসিনা। কারণ এবং তার ক্যাবিনেট, দেখেন যত মানে সিনিয়র নেতা আছে, যে লেভেলের যত আওয়ামী লীগের নেতা ছিল, সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছে। আচ্ছা, তারা যদি পালিয়ে না যেত, শেখ হাসিনা গেছে, সে জানে যে তার যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সে, দেখেন এই দুইজন ছাড়া কারোর ফাঁসি হবে না। কারণ এই যে খুন খারাপিটা হয়েছে এই দুইজনের নির্দেশেই। এবং দেখেন অন্যান্য যারা ধরা পড়লো, এই যে আইনমন্ত্রী ধরা পড়লো, এই দরবেশ বাবা ধরা পড়লো, আচ্ছা, এও তো একটা বৃহৎ পজিশনে গেছিল। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, এই সালমান এফ রহমানের মানে তোষামোদি ছাড়া, তাকে তোষামোদি করা ছাড়া কেউ কিছু পাইছে? লোন পাইছে? এটা কিচ্ছু পায় নাই। এত পাওয়ারফুল লোক,
দেখেন তারা তো ধরা পড়ছে, বিচার চলছে, তাদের হয়তো জেল হবে, কিন্তু দেখবেন হয়তো ফাঁসি হবে না, কারণ তাদের নির্দেশে এইগুলি হয় নাই। হয়েছে সুপ্রিম পাওয়ার। সবাই দোষ দিচ্ছে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এই দুইজনের ঘাড়ে সবাই দোষ দিচ্ছে। তাহলে ফাঁসি হলে দুইজনের হবে। আচ্ছা, 300 এমপি মন্ত্রী পালায়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? এখন যে আমি বলবো যে এই যে বৃহৎ একটা জনগোষ্ঠী এতিম হয়ে গেল, যাদেরকে নির্বাচন করতেই দেওয়া হচ্ছে না, তাদের পক্ষে দাঁড়িয়ে কোন লোকটা বলছে যে আমাদেরকে নির্বাচন করতে দাও? একজনও না। কেন না? কারণ সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিরা দেশ থেকে পালিয়ে গেছে, দুর্নীতিবাজ এবং দুর্নীতি, সেটা বিচার না হলে আমরা বলতেও পারবো না। কিছু কিছু ব্যক্তি সামনে আসছে, আমরা জানি যে এই যে যেমন সাইফুজ্জামান নাকি একজন ছিল ভূমি প্রতিমন্ত্রী, ইংল্যান্ডে গিয়ে 297টা বাড়ি কিনছে। এই টাকা তো এখন তার বাবার যদি ওই টাকা থাকতো, সে নিয়ে গেছে, কোনো দোষের কিছু নাই। কিন্তু যেহেতু রাজনীতিতে থাকা অবস্থায় সেই সম্পদগুলি করছে, সবাই ধরে নিবে যে রাজনীতির থেকে এই টাকাটা। দেখেন, যারা জানেন তারা বলবেন সেটাই, কিন্তু ধরেন পার্সোনালি আমি চিনি না, তাকে জানি না, আমি বলতে পারবো না। আমি কি বলবো, বাট হিসেব তো আছে, আপনাদের ধারণা করা যায় যে রাজনীতি করেই সেইটা করছে, কারণ এই সম্পদগুলি তো সে এমপি হওয়ার আগে করে নাই, এই সময়ের মধ্যেই করেছে। এই জন্য আমি বলবো যে দেখেন, এটা আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্যজনক যে এমন একটা বিশাল জনগোষ্ঠী তারা ইলেকশন করতে পারছে না। এই জন্যই করতে পারছে না যে শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পরে, পালিয়ে যাওয়ার পরে যত নেতাকর্মী ছিল, নেতৃত্ব যারা দিছে এতদিন, একটা লোক নাই দেশে। তো এই জনগোষ্ঠীর জন্য কথা বলবে কে? কথা বলার কেউ নাই। দর্শক, কথা বলার কেউ নাই। তো কথা বলার যদি কেউ না থাকে, তাহলে অন্যেরা কি করবে? দেখেন এই যে এটা কিন্তু বিএনপিরও দোষ না, জামাতে ইসলামের নেতাদেরও দোষ না। এখন কথা হলো, আওয়ামী লীগের থেকে তো দাবি আসছে না, এই দাবিটা করবে কে? ওই নেতারাই তো নাই। ভোটাররা কিন্তু দাবি করতে পারবে না, কারণ নেতৃত্ব লাগবে। এই নেতৃত্বটা কোথায়? দেশে তো নাই। অনেকেই বলা বলি করছে যে কেন আওয়ামী লীগকে এমন দুরবস্থায় রাখলো, কেন ভোট দিচ্ছে না, কেন ইলেকশনে পার্টিসিপেট করতে পারছে না। আচ্ছা, জাতীয় পার্টির দোষ কি কম ছিল? একজন লোক তো পালায় নাই, কিন্তু তাদের মধ্যে অপরাধী নাই? অবশ্যই। দেখেন, তাদের মধ্যে থেকে ইলেকশনে আসতেছে, নিজেরা যদি ইচ্ছা করে না আসে সেটা অন্য কথা। সেটাই, দুর্নীতির কারণে তাদের যদি আবেদন নাকচ হয়ে যায় ইলেকশন কমিশন থেকে, যেমন হচ্ছে অনেকেরই, ওইটার বিরুদ্ধে তো তারাও কথা বলতে পারবে না, কারণ অন্যায়কারী আছে ওই দলে, অবশ্যই লুটেরা আছে, অবশ্যই টাকা পয়সা লুটতরাজ করছে এমন লোক আছে, আমরাও জানি। এই জন্য যদি তারা ইলেকশন করতে না পারে অন্য কথা, কিন্তু বাধা তো নাই। আচ্ছা, এখন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, কিছু লোক ফোকাসে যারা ছিল ওই সময়, অন্যায় করেছে, অন্যায় কথা বলেছে, তারা ছাড়া বাদ বাকি নেতারা যদি দেশে থাকতো, আজকে তো আওয়ামী লীগের ভোটারদের পক্ষে তারা জোরালো পদক্ষেপ নিতে পারতো। সবার তো ফাঁসি হইতো না, হয়তো বিচার হইতো, জেল হইতো, ওকে 5 বছর 10 বছর পরে তো তোমরা সামনে আসতে পারতা। কিন্তু এখন তো সেই সুযোগও নাই। আর দেখেন, প্রত্যেকটা দল যারা এখন ইলেকশনে যাচ্ছে, আওয়ামী লীগ সবার কমন শত্রু, সবার কমন শত্রু, এই ক্ষেত্রে সবাই এক। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে সবাই এক। এখন ভবিষ্যতে ধরেন যদি যেই আসুক ক্ষমতায়, সবাই তো চিন্তা করছে তারা ক্ষমতায় আসবে, জামাতে ইসলাম আসুক, বিএনপি আসুক, আর চরমোনাই আসুক, যেই ক্ষমতায় আসুক, সে কি পারবে শেখ হাসিনাকে আমন্ত্রণ করে দেশে আনতে? তাহলে সে আবার অন্য সবার শত্রু হবে এবং ক্ষমতায় থাকতে পারবে না। কাজেই দেখেন, শেখ হাসিনা এবং তার দলবল যে পালিয়ে গেল, এটা তাদের জন্য যত না ক্ষতি হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে এই দেশে যারা রয়ে গেল ভোটার, তাদের জন্য ক্ষতি রয়ে গেল। তারা যে কত বছর এই নেতৃত্বের বাইরে থাকবে, সাফার করবে, এটা বলা যাচ্ছে না, কারণ নেতা নাই। নেতা গড়ে উঠতে হবে, আর এটা সম্ভব না, এখন খুব টাফ, এটা সময় লাগবে। কিন্তু বাংলাদেশ এমনই একটা দেশ, এমনই একটা পরিবেশ, এমনই একটা অবস্থানে আমরা, যে সময় লাগবে, কিন্তু এরা চিরদিন তো দূরে থাকবে না। এই ইলেকশনটা হয়ে গেলেই অনেকটা ফ্লেক্সিবল অবস্থা চলে আসবে। তখন চেষ্টা করবে কি, ওই দূরের থেকে শেখ হাসিনা চালাইতে পারবে না, এখান থেকে নেতৃত্ব গড়ে উঠতে হবে।
But বুঝলেন? সেটা অনেক ওই যে সময়- নেতারা চলে গেছে তাদের বাদ দিয়েই এখন আওয়ামী লীগের কথা চিন্তা করতে হবে। অবশ্যই এখন সেটা সময়ের এটাই- ব্যাপার। হ্যাঁ, এটাই আমার জি, মতামত। আপনি অনেক চমৎকার করে বিশ্লেষণ করলেন, অনেকক্ষণ আমরা কথা বলেছি, অনেক বিষয়ে কথা বলেছি। আমরা শেষ করবো, শেষ করার আগে আপনি কিছু বলতে চান কিনা? না, এখন আমরা ইলেকশন সামনে, কিছু বললে তো ইলেকশনের ব্যাপারেই বলবো। তবে আমি দেশবাসীকেও বলবো, ইলেকশনের ব্যাপারে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা আছে, তারেক রহমান দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে আসছেন, দেশের মানুষের প্রাণ ঢালা যে ভালোবাসা সেটা দেখেছি। ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুতে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, যে ভালোবাসা দেখেছি। আশা করি তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার ঘুরে দাঁড়াবে এবং তার যে সাফারিং, তার যে অভিজ্ঞতা, তার যে দেশের প্রতি মায়া মমতা, যেটা তার বাবারও ছিল, তার মায়েরও ছিল, এই মায়া মমতা নিয়েই যেন তিনি দেশের মানুষের দিকে খেয়াল রাখেন, দৃষ্টি রাখেন। তাহলে মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের যে ভালোবাসা ওই পরিবারের প্রতি, এটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে। আর যদি উনি ঢিলাঢালা হয়ে যান, দেশে অরাজকতা দেখা দেয়, তখন ওই খালেদা জিয়া পর্যন্তই শেষ। এই ডাইনেস্টি শেষ হয়ে যাবে। কাজেই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটা আমারও আশা আকাঙ্ক্ষা। তার বাবা মায়ের নেতৃত্ব যেটা ছিল সেটাকে ফলো করে দেশ চালানো। অনেক আবর্জনা আছে ভিতরে, এই আবর্জনায় নিজে যেন বেষ্টিত না হন। বাহ, কারণ তার জীবনের যে সাফারিং কেন হয়েছে, ওই সময় তো নেতাকর্মী তাকে অত সাহায্য করতে পারে নাই। না, এই যে মানুষ যে ভালোবাসা দেখালো, এটা তো সাধারণ ওই বয়োজ্যেষ্ঠ নেতাকর্মীরা দেখাইতে পারবো না অনেক ক্ষেত্রে। কিন্তু আমি তাদেরকেও দোষ দেই না, কারণ দেখেন তার অনুপস্থিতিতে, খালেদা জিয়ার জেলে থাকা অবস্থায়ও এরাই তো এই দলটাকে ধরে রেখেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু সেটাই। অনেক অত্যাচারিত হয়েছে, সবই হয়েছে। এই জন্যই বলবো, দেশের সমস্ত মানুষকে যেন দেশের মানুষ ভাবেন এবং সিটিজেন হিসাবে যেন তিনি ক্ষমতায় আসলে দেশের সমস্ত মানুষের প্রতি সমান দরদ রাখেন। তাহলে হবে কি, অন্যায়কারী, অন্যায়ের শাস্তি আদালতে হবে, অন্যায়কারীর শাস্তি আদালতে হবে। কিন্তু মানুষের প্রতি ওভারঅল 17 কোটি মানুষ খুব অসহায়, তাদের পাশে একে দাঁড়াতে হবে এবং ওইটা মাইন্ডে রাখতে হবে যে আমি বিএনপির নেতা, যখন আমি বিএনপির অফিসে যাব, কিন্তু যখন প্রাইম মিনিস্টার হব, তখন পুরো 17 কোটি মানুষের নেতা হতে হবে তাকে। এই বিষয়গুলি যদি তার মাথায় থাকে এবং তার কাজে সেটা প্রমাণিত হয়, তাহলে মানুষ গতকাল যে ভালোবাসা তার প্রতি দেখেছে, এটা উত্তর বাড়তে থাকবে। বাহ বাহ, খুব সুন্দর করে, চমৎকার করে আপনি বলেছেন। আমার বিশ্বাস যারা দেখবে এটা খুব আপনার কথাটা অবশ্যই সাপোর্ট করবে। অনেক ধন্যবাদ মনিরুল ইসলাম, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকেও, আর থ্যাংক ইউ আপনার চ্যানেলকে। জি দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরেই অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় IBTVর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।